শুধু ক্ষমতাকে পূজা করতে হবে, জ্ঞানের কোনো দরকার নেই। সেই রকম সময় এই ধরনের একটা দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নেওয়াতে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ডাক্তার জাফরুল্লাহ একজন অনুকরণীয় ব্যক্তি। এই যে সবাই বলছেন না, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের আজকের উদ্যোগ, এই সভা করবার উদ্যোগ খুবই একটা ভালো উদ্যোগ, ধন্যবাদ তো জানাতেই হয়। কিন্তু মুক্তিযোদ্ধা শব্দেরও বোধ হয় একটা ব্যাখ্যা থাকা দরকার। স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধা কাদের কাদের বলা হবে এই নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছিল, একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। ইশতিয়াক আলী জুলফার ব্ল্যাক প্লাটুনের একটা বড় লড়াকু সৈনিক ছিলেন, তাকে আপনারা সবাই সম্মান করে। মোফাজ্জল হোসেন যুদ্ধে মায়ান্ত ছিলেন করেন। এখন তার ভূমিকা সম্পর্কে কি বলছি? আমরা যে বলি একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা, সবসময় তাই থাকে না, তাহলে রেডিগেট কাকে বলে, বিশ্বাসঘাতক কাকে বলে? এই জন্যে আমি বলছি, যারা সত্যি সত্যি আজীবন লড়াই করে এরকম মানুষ কিন্তু কম। যারা প্রতিটা সময়ে লড়াই করা উচিত জেনে লড়াই করে, ঠান্ডা করে না, ওগুলো ব্যক্তি পূজা করার মতো পালন করা হয়। ডাক্তার জাফরুল্লাহ এই রকমের মানুষ। এখন খুব প্রাসঙ্গিক না হলেও প্রাসঙ্গিক তো ছিল এক সময়। চীনের চেয়ারম্যান মাও সেতুর একটা মুক্তি করে যাবে, তিনি বলেছেন অল্প দিন বিপ্লবী থাকা যায়, বেশি দিন থাকা কষ্ট। জাফরুল্লাহ ভাই আজীবনই বিপ্লবী আছে। তার চাল চলন জীবনযাত্রা মানুষের সম্পর্কে সবাই জানে। আমরা সবাই কামনা করি, চাই, মোনাজাত করি তিনি সুস্থ হয়ে ওঠেন। আর আজকের সরকারের পত্রিকায় পড়েছি তার ফুসফুসের সংক্রমণ অনেকখানি কমতে হচ্ছে। আল্লাহ এখনো ভালো মানুষের হেদায়েত করেন, কাজ করেন তাদের জন্য। আমরা সবাই তার জন্য দোয়া করি। দেখেন, শুধু ডক্টর জাফরুল্লাহ তার গণস্বাস্থ্য করেছেন সেটাই না, উনি এই হাসপাতালের মধ্যে এরকম একটা গবেষণা প্রতিষ্ঠানের মতো করেছেন। ডাক্তার বিজন সিংয়ের কথা বলতে হয়, উনি সার্সের একটা টিকা বার করেছিলেন। সিঙ্গাপুরে তার জন্য বিশেষভাবে সম্মানিত হয়েছেন। তার একটা ইন্টারভিউ বেড়েছে পত্রিকায়, উনি সাধারণত ইন্টারভিউ করতে চান না, পাবলিসিটি চান না। ওনাকে জিজ্ঞেস করেছে আপনার জন্য আমেরিকা বিদেশের অফার ছিল না? তিনি বললেন ছিল তো, যাননি। বলেছেন না, কেন? বলেছেন আমি দেশে থাকতে চাই, দেশের মানুষের সেবা করতে চাই। সৃজনশীলকে সম্মান করে। আর এই যে মাইকের সামনে এসে ক্ষমতায় থেকে চাঁদাবাজি করে, মিথ্যা কথা বলে, ওদেরকে ঘৃণা করে। আজকে এই সেমিনারে আমাদের এটাই শিক্ষা হলো। ঈদ যেটা আবিষ্কার করেছিলেন এখন পর্যন্ত সেটা স্বীকৃতি দেয়নি কেন, চালু করেনি কেন? ওই তমা মার্কার আরো কোনো প্রতিষ্ঠান কোথায় আছে যারা কিটের ব্যবসা করে টাকা পয়সা পারিনি, কতদিন পর্যন্ত আটকে রাখছে? তাছাড়া তো কোনো কারণ নাই। বিএস এমএফিল টেস্ট করেছে, করবার পরে বলেছে এটা একটা কার্যকরী কিট। ডাক্তার জাফরুল্লাহ যখন অসুখ হয়েছে উনি টেস্ট করেছেন, তারই হাসপাতালে এই কিট সেটা প্রমাণ করেছে, রায় দিয়েছে, শনাক্ত করেছে তার করোনা আছে। তখন এই ফেসবুকে কিছু দালাল আছে, সরকার বেতন দিয়ে সাইবার দালাল তৈরি করেছে, জানি না তো। ভালো একটা বক্তৃতা থাকলে, ভালো একটা পোস্ট থাকলে তার বিরুদ্ধে লিখতে শুরু করে দুনিয়ার মিথ্যা কথা। আর কিছু যদি না পারে তাহলে কমপ্লেন করে এই পোস্ট এর মধ্যে নুডিটি আছে, নম্রতা আছে, যৌনতা আছে,
এই পোস্ট দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, এই পোস্ট দিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা হবে। ফেসবুক তো আর সাথে সাথে তদন্ত করতে পারে না, ওরা বলে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বন্ধ রাখো। আমি এটার শিকার হয়ে প্রত্যেকবার ফেসবুক লাইভ করবার পর আমি জানি ওরা লিখলো স্বঘোষিত করোনা রোগী ডক্টর যায়। তারপরে বিএসএবিতে টেস্ট করা হলো, সেই টেস্টের রেজাল্ট কি পজিটিভ, তার মানে রেজাল্টের আবিষ্কৃত রোগী পজিটিভ। আর এই সরকার নেগেটিভ, এই সরকার দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য নেগেটিভ। ওরা খালি আমি কথা এমনি লম্বা করবো না। আমাকে সবার সভাপতি বলেছিলেন যে বীজ সম্পর্কে কিছু বলেন, আমি নিজে তো অত ভালো করি না, কিন্তু একই সঙ্গে একটা কি অ্যান্টিবডি অ্যান্টিজেন 2 রকম টেস্ট করতে পারি, 15 মিনিটের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। মানে এটা ডায়াবেটিক টেস্টের মতো, এটা তো প্রমাণিত। প্রথম অনেকের বিশ্বাস হয়নি, আমি নিজেও একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম, সম্ভব এটা, কিন্তু এটা করে দেখালো না। তারপরে এই সরকার তাদেরকে দিবে না। তো ওই রকম সরকার যত তাড়াতাড়ি আপনার ঘাট থেকে নামে, আপনার হাত আপনার ঘাড় ধরতে হয়। এটা সিদ্ধাবাদের ভূতের মতো, যতদিন ঘাড়ে আছে ঘাড় ব্যথা করবে, ঘাড় মটকাবে, জীবন নিয়ে নেবে, তবু তাদের মধ্যে কোনো ধরনের বিকাশ হবে। প্রতিদিনই দেখবেন পত্রিকায় ছবি, বৃদ্ধ একজন, নারী একজন লাইন করে আছে, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত করোনার টেস্ট করবে, কিন্তু তারপরে চোখের পানি। আর স্বাস্থ্যমন্ত্রী আগে কি বলেছেন সেগুলো তো জানেনি, এখন পর্যন্ত বলে বেড়াচ্ছে। মানে শেখ হাসিনা যেখানে নেত্রী আছে ওখানে করোনা আবার কি করতে পারে? মানে ভাবটা খালেদা জিয়া কিছু করতে পারে নাই, তো করোনা কি করবে? ও খালেদা জিয়া করোনার তফাৎ বোঝে না, অথবা ওইটা দেখা যায় না বলেই মনে করেছে যা ইচ্ছা তাই করতে পারে। সেই রকম কাজ করতে গিয়ে এখন দিনে 47-50টা করে পড়বে, আর ওরা বলতে থাকবে না আমি দোকান খুলে দিলাম, বাজার খুলে দিলাম, খাওয়াতে পারবো না, সাহায্য দিতে পারবো না, চলে খাও। মানে গরু খাবার চায়, গৃহস্থের তো খাবার নেই, অতএব গরুর দড়ি খুলে যেতে বাবা চলে খাও। ও যে চড়াতে গেলে শেষ পর্যন্ত সাপের কামড়ে মারা যাবে, মশার কামড়ে মারা যাবে, তাতে কোনো ব্যাপার নেই, কারণ করোনায় মারা যাক, দুর্ভিক্ষে যেন না হয়। এই হলো সরকারের বিষয়। এইরকম সরকার একটা বাজেট দিয়েছে, সবাই আলোচনা করেছে। আমি 2টো বিষয়ে বলবো মনে করেছিলাম, একটা বিষয় এখন আবার বললেন। এই যে মোবাইল ডেটা এবং যা পদ্ধতি এর মধ্যে আছে, 5% এক্সট্রা শুল্ক দিয়েছেন কেন? ব্যবহার যাতে কমে। এখন মানুষের কাজ নেই, ঘর থেকে বেরোতে পারে না, মা বোন বেরোতে পারে না, তারপরে ঘিন্নেলে বেরোতে পারে না, ওইখানে ফোনে ফোনে খালি করে এত মারা গেল, এত অসুস্থ হলে সরকারটা কী করে? কোনো চিকিৎসা নাই, টেস্ট করা যায় না। সারা বাংলাদেশে মোবাইলে খালি সরকার সম্পর্কে আলোচনা, সরকার ব্যর্থ, এই সরকার পাচ্ছে। বিএনপি যে কাজ করতে পারে নাই, বিরোধী দল যে কাজ করতে পারে নাই, এই মোবাইল বাংলাদেশের কোটি কোটি জনগণকে জানিয়েছে এই সরকার ব্যর্থ। এই সরকার আপনারা মানবেন না। করোনা কবে যাবে জানেন না, বিশ্ব স্বাস্থ্য সংস্থাই জানে না। প্রথম দিকে এরকম ভাব হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী সব জানে, কিন্তু প্রধানমন্ত্রী বুঝেছেন, কিন্তু অনেক বুদ্ধিমতী চালাক না, উনি বলেছেন করোনা যে এত শক্তিশালী তা আমরা এখন বুঝতে পারি। কেন? কারণ এখন আর উনি জনগণকে বাঁচাতে পারবেন না। ওই জন্য কি করেছেন, একটা তো ধরেন মোবাইলটা করেছেন, তারপরে একটা বাজেট দিয়েছেন 5,60,68,000 টাকা। এত টাকা পাবেন কই? 2 লক্ষ কোটি টাকা ঘাটতি, বলে ব্যাংক থেকে নেবো 1 লক্ষ কোটি। ব্যাংক বলে আরে টাকা দেন আমাদের কাছে নাই। একটা গভর্নমেন্ট, আমি এই জন্যই বলি 420 টাইপের কথা। ও বলছে ব্যাংক টাকা দেবে, ব্যাংক বলে তুমি টাকা দাও, আমার নাই।
অথচ তারা দেশ চালাচ্ছে। এবং তারপর এই পত্রিকাটা আমি ইচ্ছে করে নিয়ে এসেছি, যেখানে গতকাল সংবাদ সম্মেলন করেছে প্রথম আলো, প্রথম খবরে লিখেছে আগে খরচ পরে আয়ের চিন্তা। ভাই মানে কি? আগে খরচ করে ফেলবেন পরে আয়, তাহলে খরচটা করবেন করতে গিয়ে যদি নাই থাকে। যারা বলেন ওরা আগে তো টাকা বানিয়েছে, সেটা লোকে জানে না, ওরা চোর লুটেরা। ওরা বলতে পারে আগে খরচ তো করি পরে দেখবো কোথেকে আসে, কারণ কোথেকে আসে তা আমি জানি, আপনি জানেন না, আপনাকে জানতে দেব না। কিন্তু বাজেটের বেলাটাই হবে। এখন জনগণের উপরে চাপ দেওয়ার জন্য বলছেন 30 জুনের মধ্যে বিদ্যুৎ বিল দেন, গ্যাস বিল দেন, নাহলে লাইন কেটে। কাশ্মীর ভাই আছেন তো চলে গেছে। আসলে ওনার বক্তৃতার উপর আমি ভাবছিলাম বক্তৃতা করা লাগবে না। উনি খুবই চমৎকার কথা বলেছেন। এই গোল্ড টেবিল সার্টিফিকেট করার দিন শেষ, রাস্তায় যান। যারা যারা মনে করেন আমি বিল দিতে পারবো না, গ্যাস বিল দিতে পারবো না, বিদ্যুৎ বিল দিতে পারবো না, রাস্তার মধ্যে গিয়ে লাইন করে দাঁড়ান, 3 ফুট পর পর দাঁড়িয়ে বলেন হাতে একটা প্ল্যাকার্ড, বিল দেবো না, পারবে লাইন কেটে নিয়ে যান। পারবেন? এবার সত্যি সত্যি পারবেন? আমি বলি এটাই করতে হবে। আমাদেরকে ওরা হিসাব করবে 3 ফুট মাপেন, তো নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, সিয়াটলে, মিনিয়াপলিসে, সমগ্র ইউরোপে যত বিক্ষোভ চলছে এক পৃষ্ঠাঙ্গে হত্যা করবার প্রতিবাদে, ওরা সব মেনে চলছে। লাখের উপরে মানুষ মারা গেছে। ইউরোপ, আমেরিকা বর্ণবাদ সহ্য করবে না, তারা পথে লেগেছে। তারা করতে পারছে না, আমি পারি না কেন? আমার এখানে এই যে পুলিশের অত্যাচারে মারা গেল না গোপালগঞ্জে একজন, ব্যাপারে পড়েননি আপনারা? নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে বেঁধে ফেলেছে। গোপালগঞ্জের কেস তো আমি জিজ্ঞেস করছি, আপনারা বলতে পারছেন না, মনে করতে পারছে না, কারণ ওই কেস গিলে খাচ্ছে সারা দেশে। যেই রকম অত্যাচার নির্যাতন করছে ওই খবর ছাপিয়ে দিতে চায় না। দেখেন, সিলেটে একটা লোককে নিয়ে তার পরিবার ঘুরছে, খুবই তার শরীরের অবস্থা খারাপ। প্রথম হসপিটাল বললো ওই করোনা সার্টিফিকেট দাও, তার কাছে করোনা সার্টিফিকেট দেয়। দ্বিতীয় হসপিটাল গেল একই কথা। তৃতীয় হসপিটালে যখন গেল তখন দ্য ম্যান ইজ ডেড। আমার সকালে শরীর খারাপ হয়েছে, আমি মৃত্যু পথে, আমি আগে করোনা টেস্ট করবো নাকি ডাক্তারের কাছে যাবো? ভাই আমাকে দেখেন। হসপিটাল ভর্তি করে না। প্রতিবাদে পরের দিন সিলেটের মানুষ রাজপথে নামলো কফি দিয়ে, কফি দেখেছেন ফেসবুকে, পত্রিকায় দেখেছেন। তারপর দিন সিলেটের সমস্ত হসপিটাল বলছে আমরা সব রোগী নেব, কোনোটা ফ্রি দেব না। আমি জানি না সিলেটের ওরা সবাই এখন রোগী নেয়। একদিন পরে দেখলাম চট্টগ্রামে মানববন্ধন, ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, হসপিটালে ডাক্তার দেখে না, চিকিৎসা হচ্ছে না। আমি ডাক্তারদের, পুলিশদের আবার প্রশংসা করি, অনেক কাজ এরা করেছে। পুলিশ অবশ্য যেরকম ভোট ডাকাতি করেছে এইরকম একটু এর মধ্যে নয়। আর জানেন কি ঘটনা? প্রত্যেকটা মহামারীতে কিন্তু পুলিশ বেশি বলে, কারণ তাদের ডিউটি করতে হয়। ছোট্ট ঘটনা বলিনি, দেখেছেন আপনার বোধহয় সময় টিভিতে, সাইকেলে চলে এক যুবক যাচ্ছে, পুলিশ থামিয়েছে। কি ব্যাপার, করোনার এত কিছু চলছে, তুমি সাইকেল চলে যাও, তোমার ভয় করে না? বলেছে কেন ভয় করবে কেন, আমি তো টেস্ট করছি। আচ্ছা ঠিক আছে, তুমি সুস্থ? তাহলে সুস্থ না, আমার অসুখ, আমি পজিটিভ। পুলিশ 2 হাত সরে গেছে, বলে কি তুমি তারপরে ঘোরা যে আমার কোনো অসুখ নাই তো, আমি ঘুরে বেড়াই, আমি সুস্থ। যখন পুলিশ দেখবে যে করোনার রোগী, কি করবে? বেচারা তো করার কিছু নেই, তাকে পিপি দেবে সরকার। আমি তো পুলিশ ভাইদের বলি পিপি চার বেশি করে প্রত্যেক পুলিশের জন্য। আর পিপি দিতে না পারলে বলে বেটা তোদের ডাকাতি করে ক্ষমতায় বসালাম, এইবার ডাকাতি করবো না, এমনি কান ধরে ডাকিয়ে দেবো যদি পিপি দিতে না পারে। মানুষ বলে না কেন, সবাই বলে না কেন? আমি পিপি চাই, ওষুধ চাই, টেস্ট চাই। আর টেস্ট যদি করতে পারো না, এটা বিশ্বাস করি না। কারণ যা ফুলের সাথে বলেছিলেন একদিনে 50,000 টেস্ট করবো, আমাকে পারমিশন দাও, দিচ্ছ না কেন? এই সব কিছুর দাবিতে আমি আপনি সবাই মিলে প্রেসক্রিপের সামনে আনতে পারি। আমি এইখানে যারা আছেন, ওই অনলাইনে যারা আছেন, যারা আজকে নাই রাজনৈতিক দলের নেতা, সমাজকর্মী, এনজিও যারাই আছেন, সবার কাছে বলব আমার স্বাস্থ্যের জন্য,
আমার জীবনের জন্য। আমাদেরকে বাংলা শেখান, কবিতা শোনান, জীবন জীবিকার সংগ্রাম একটাও তো করতে পারেন না। জীবনও রক্ষা করতে পারেন না, জীবিকারও গ্যারান্টি দিতে পারেন না। গার্মেন্টসের শ্রমিক ছাঁটাই হচ্ছে না, এখনো হচ্ছে, তারাও মিছিল করছে। কোনো ব্যবস্থায় যখন করতে পারে না, তখন রাজপথে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। সবাই মিলে কর্মসূচি দেন, যদি না দেন, আজ আমি একটাই যদি দেই, তাহলে আলাদি আছেন আমার সাথে আসবেন, চিন্তা করেন না মাহমুদুর রহমান মাধ্যম দিতে হয়ে যাবে, না ওর পিছনে যাওয়া যাবে না। আরে ভাই, ওইটাও একটা ব্যালেন্স আছে আমাদের। আমি বলি নেতাকেও নাই, কোনো ব্যানারেরও দরকার নাই, কিন্তু এখন এই দাবি জানাতে হবে। আপনারা 3 মাসের হিসাব বলছেন, প্রথম কেস উহানে তো ডিসেম্বর থেকে যদি দেখেন তাহলে 6 মাস। ওই যে আসিফ নজরুল বলল না, সব ব্যাপারে পাকিস্তানকে গাল দেন, কিন্তু পাকিস্তান যত টেস্ট করতে পারে, আপনি তো অতগুলো টেস্ট করতে পারেন না। খালি আপনি অন্যের গালাগালি করলে চলবে না। এখন গাল শোনার জন্য তৈরি হবে। বাজেট এইটা কিচ্ছু হবে তবে না, এর মধ্যে কিন্তু করোনার কোনো ব্যাপার নাই, খালি বক্তৃতা। করোনার সঙ্গে করোনা রক্ষা করবার জন্য, মানুষের জীবন রক্ষা করার জন্য কি করেছেন? মেডিকেলের খাতে, চিকিৎসা খাতে আপনি বেশি টাকা দেন, দিনে 7-8 কোটি টাকা দিয়েছেন, 10,000 কোটি টাকা বড় করে দিয়েছে, কিন্তু বলেন কতগুলো হসপিটাল বাড়বে, কতগুলো আইসিইউ বাড়বে, কতগুলো অক্সিজেন এবং মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ব্যবস্থা করবে, কোনো পরিকল্পনা নেই। এই কারণেই যে সরকারের পলিসি হচ্ছে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি মানে কি? যা হবার হয়ে যাবে। 70% লোকের যদি অসুখ হয়, রোগ হয়, যা মরবে, তারপরে যেটা বাঁচবে ওদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে, তখন আমরা ভালো থাকবো। ওরা মনে করে যে আমরা তো বাঁচবো, কারণ সাধারণ লোকের চিকিৎসা পায় না, টেস্ট করতে পারে না, কিন্তু ওখান থেকে ফোন করে দেয়, স্লিপ লিখে দেয়, তার টেস্ট 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে হয়। তারপরে কি বাঁচতে পারছেন? কথা বাড়াবো না। লুকান, ছাপান, চুরি করেন, যাই করেন, সত্য আটকে রাখতে পারবেন না। করোনার খাবার থেকে আপনিও বাঁচবেন না, বাঁচতে পারছেন না। এই কারণে হয় আমাদের কথা শোনেন, নাহলে না। আপনি গেলে কে ব্যবস্থা করবেন? আমি বলি এনিওয়ান। আমাদের যে কেউ, আলাল যদি প্রধানমন্ত্রী হতেন, উলফাত যদি প্রধানমন্ত্রী হতেন, শওকত মাহমুদ প্রধানমন্ত্রী সরকার গঠন করলেও ডিসেম্বর থেকে জুন পর্যন্ত প্রতিদিন 25 থেকে 50,000 টেস্ট করবার যোগ্যতা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, তার ভিত্তিতেই কথা। আপনারা তো ভাবেনি না, আপনারা ভাবছেন আগে বার্ষিকী পালন করি, আগে দিবস ছিল, তারপরে বার্ষিকী বানিয়েছেন, এখন শতবার্ষিকী বানাচ্ছেন, শত লোক মারা যাচ্ছে। সেই দিকে কোনো ওরা পারবে না, যে কেউ পারবে, ওরা পারবে না, কারণ ওরা জনগণকে ভালোবাসে। আবার ধন্যবাদ দিই সবাইকে। এবং ভাই, আমি শেষের মতো আবার বলি, এই অবস্থা নীরবে বসে ঘরের মধ্যে বক্তৃতা করে শেষ করে যাওয়া যাবে না। আমাদেরকে আমাদেরকে রাস্তায় যেতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে, এবং ওই সমস্ত বাহানা করে কোনো লাভ নেই। এই এত বড় করোনার মধ্যে চীন আর ভারতের বর্ডারে কোনো মান লাগে না। রাজনীতি কথা বন্ধ আছে, ওই ব্রাজিলের প্রেসিডেন্ট সভা করে বেড়াচ্ছে না, ভোট ইউরোপে মিছিল হচ্ছে না, আমি কেন করতে পারবো না? আমাকে কেন বাধা দেওয়া হবে? বাধা দিলেই কানবো। সেই পরিকল্পনার কথা ভাবেন, সেই পরিকল্পনা নিয়ে সামনের দিকে যান। ডক্টর জাফরুল্লাহর জন্য দোয়া করবেন, মোনাজাত করবেন, সে তো করবেন, উনি ইনশাল্লাহ বেঁচে যাবেন। আজকে পত্রিকায় যখন পড়েছি যে তার ফুসফুসের সংক্রমণ কমে গেছে, তার মানে মূল জায়গা যেখানে গেলে মানুষ মৃত্যুর দিকে যায়, সেই জায়গাটা রক্ষা পাচ্ছে। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ ডাক্তার রাসূলের সঙ্গে আছেন, আল্লাহ আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। সেটা আগামী দিনে দাঁড়িয়ে আহ্বান জানাই, তাহলেই সত্যিকারভাবে আমরা সম্মান জানাতে পারবো। নিউজ বিডি টিএনবি, আমি খন্দকার মাসুদুজ্জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা, রণাঙ্গনের যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের প্রজন্ম আলোচনা সভা। আমরা